প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান দেশের লাখো মানুষ। দেশের বাইরে চলে যায় হাজার কোটি টাকার বেশি। আর এটা বন্ধ করতেই বাংলাদেশ সরকার দেশে এমন একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে যা হবে বিশ্বমানের। আর সেই হাসপাতালটি বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। নান্দনিক নির্মাণশৈলী আর উন্নত চিকিৎসা প্রযুক্তি নতুন এক স্বপ্ন হয়েই সামনে এসেছিল সুপার স্পেশালাইজড হাসপাতালের নাম। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না, এক ছাদের নিচেই মিলবে বিশ্বমানের সব চিকিৎসা সেবা। তবে উদ্বোধনের 1.5 বছর পরও ভেতরে ঢুকে চমকে যেতে পারেন যে কেউ। নেই রোগীর ভিড়, 750 বেডে ভর্তি 50-এরও কম। 2টি ভিভিআইপি, 18টি ভিআইপি সহ খালি পড়ে আছে প্রায় সব কেবিন। অত্যাধুনিক এই আইসিইউতে শয্যা 100, 1.5 বছরে চালু হয়নি একটিও। অপারেশন থিয়েটারেও একই অবস্থা। এমআরআই, সিটি স্ক্যান করাতে অন্য হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন রোগী নেই এখানে। সীমিত আকারে ল্যাব চালু হলেও প্রায় 500 কোটি টাকার উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি অলস পড়ে থাকছে দিনের পর দিন। আমরা 1 বছর আগে আরটিপিসিআর মেশিন সেট আপ করেছিলাম। আজ এসেছি দেখতে সেগুলো ঠিক আছে কিনা। একটা নির্দিষ্ট সময় পর মেইনটেনেন্স দরকার। যে কোনো মেশিন ইনস্টল করে ব্যবহার না করলে একটু সমস্যা হতেই পারে। ম্যানপাওয়ার সংকট কাটিয়ে উঠতে পারলেই আমাদের স্যাম্পল ভলিউম বাড়বে। স্যাম্পল ভলিউম বাড়লে আমরা পূর্ণাঙ্গরূপে সবগুলো মেশিন চালু করতে পারবো। যখন রানিং হয়ে যাবে তারপরে যদি আমরা বন্ধ রাখি সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সমস্যা আছে। বাট যেহেতু আমরা ইনস্টল হয়েছে বাট আমরা রানিং করি নাই, সুতরাং এটা আপাতত। তবে দীর্ঘদিন পরে থাকলে তো একটা মেশিন নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। গতি নেই বহির্বিভাগ সেবাতেও। নিয়মিত বসেন না অনেক চিকিৎসক। শিক্ষকদের দিয়ে রোগী দেখানোয় জটিলতা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়ায়। এতে প্রশ্ন উঠেছে, বিশেষায়িত এই হাসপাতালটির কেন এই অবস্থা? এর বড় কারণ হিসেবে বলা হচ্ছে দক্ষ জনবল নিয়োগের ব্যর্থতার কথা। সাবেক উপাচার্যের সময় 2758 জনের বিপরীতে নেওয়া হয়েছে মাত্র 376 জন। সঙ্গে আছে নিয়োগ বাণিজ্যের অভিযোগও। পরীক্ষায় জালিয়াতি করার সিস্টেম এখানে তৈরি হয়ে গেছে। চিকিৎসক নিয়োগ থেকে আরেকজন চিকিৎসক পয়সা নেয়, এটি পৃথিবীতে সম্ভবত বাংলাদেশেই সম্ভব। আর এত নৈতিকভাবে অধপতিত চিকিৎসক বা এই দেশের মানুষ, জাতির প্রতিনিধি কোনো মানুষ এরকম থাকে, এটা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া আমার মনে হয় যে সম্ভব না। নিয়োগও যেগুলো সেগুলো তো আমরা কিছু জানতাম না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি প্রজেক্টের মধ্যে এসে নিয়োগ পাইছি। রিক্রুটমেন্টগুলো করা হয়েছে ব্যক্তিগত ইন্টারেস্ট কিংবা মানে ব্যক্তিগত ইন্টারেস্টের জন্যই বেশি রিক্রুটমেন্ট করা হয়েছে। তো ফলে কে যোগ্য কে অযোগ্য এগুলো বিবেচনা করা হয় না, কোনো মতেই না। কথা ছিল এখানে থাকবেন দেশের সেরা চিকিৎসকেরা, পদ কনসালটেন্ট। অথচ শুরুতেই নেওয়া হয়েছে 44 জন মেডিকেল অফিসার। তাদেরকে একক ক্ষমতা বলে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছেন সাবেক উপাচার্য। এসব মেডিকেল অফিসারের বেশিরভাগই বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা। অখ্যাত মেডিকেল থেকেও এসেছেন কেউ কেউ। এটার ব্যাপারে আমি করতে পারি, কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো এগুলো হয়তো বা ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমার কাছে যে সে এসে বলবে আর অ্যাডহকে একটা নিয়োগ পেয়ে যাবে, এই সিস্টেমে আমি কোনোদিন যাব না। এটা সিন্ডিকেট উত্থাপন করব, কারণ এইটা তো কোনো পরীক্ষার সিস্টেম ছাড়া একজন আসলো এবং সে যদি এরকম হয়ে থাকে যে তার কোনো পরীক্ষা ছাড়াই একটা ইউনিভার্সিটিতে ঢুকে যাওয়া, এটা তো আমার মনে হয় যে সঠিক হচ্ছে না। বাইরে রোগী দেখার সুযোগ থাকবে না বলে চিকিৎসকদের বেতন ধরা হয়েছিল 2.5 থেকে 5 লাখ টাকা।
কর্পোরেট প্রতিষ্ঠানের আদলে 10 লাখ টাকা বেতনে নেয়ার কথা ছিল একজন চৌকস প্রধান নির্বাহী। তবে সে পরিকল্পনার ধারে কাছেও নেই কর্তৃপক্ষ। ডেফিনেটলি নন প্র্যাকটিসিং করতে হবে। নন প্র্যাকটিসিং না করলে ডেভেলপড হবে না। এটা হলো আমার ব্যক্তিগত আইডিয়া বলতেছি। দেশীয় ভালো ভালো কনসালটেন্ট নেওয়া এবং বিদেশি কনসালটেন্টদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে সেইটুকু সুবিধা করে দিতে হবে, সেইটুকু স্বাধীনতা দিতে হবে এবং সেটা ডিফারেন্ট একটা আইনের মাধ্যমে এটা হবে। উল্টো তীব্র জনবল সংকটে ধুঁকতে থাকা এই হাসপাতাল থেকে নিয়ম ভেঙে উচ্চতর শিক্ষার জন্য 13 জনকে বদলি করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। এই হাসপাতাল নির্মাণে স্বল্প সুদে $130 মিলিয়ন বা বর্তমান বাজার মূল্যে 1,500 কোটি টাকা ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। অবকাঠামো যন্ত্রপাতিও বসেছে তাদের হাতেই। কোরিয়ায় প্রশিক্ষণ পাবেন 610 জন। প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন 159 জন। প্রয়োজন নেই এমন অনেক ব্যক্তিকেই সেই প্রশিক্ষণে পাঠানো হয়। সেখানে গিয়ে কয়েকজন যৌন হয়রানি এমনকি চুরির দায়েও অভিযুক্ত হয়েছেন। আর ফিরে আসবার পর তাদের বেশিরভাগই এই সুপার স্পেশালাইজড হাসপাতালে কাজে যোগদান করেননি। ফলে সরকারের গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ পুরোপুরি কাজে লাগানো যায়নি। প্রথম 2 বছরে দেশের স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের বিশেষায়িত হাসপাতাল পরিচালনার বিষয়ে হাতে কলমে শেখানোর কথা চিকিৎসক সহ 56 জন কোরিয়ান বিশেষজ্ঞের। তবে নানা অনিয়ম অসঙ্গতির কারণে তাদের আশা প্রায় অনিশ্চিত। ডিপিপি এবং ফিজিবিলিটি স্টাডি যে রিকমেন্ডেশন সেগুলো আমরা ফলো করি নাই। আমরা যদি প্রথম থেকে এটা ফলো করতাম তাহলে এটা চালু হতো। আমরা যদি প্রথম থেকে রিক্রুটমেন্টটাকে স্বচ্ছ করতাম, প্রথম থেকে যদি এক্সপার্ট লোকজনকে নিতাম, তারপরে প্রথমে যদি আমরা যে ট্রেনিংগুলো করাছি তা যদি একদম পারফেক্ট লোকগুলোকে ট্রেনিং করে নিয়ে আসতাম এবং যারা ট্রেনিং করে আসে তাদেরকে যদি ওই সেক্টরগুলোতে চাকরি বসায় দিতাম তাহলে এটা ভালো চলতো। হাসপাতালের থিমটা তো নষ্ট হয়ে গেছে সবচেয়ে, প্রত্যেকটা ক্ষেত্রেই অপারেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মানে ফলো করা হয়নি হাসপাতাল যে থিমে নিয়ে। এবং এটাতে কিন্তু কোরিয়ান গভর্নমেন্টও কিন্তু খুব হ্যাপি না। তারা বারবার চিঠি লিখেছে যে তোমরা এটাই করো, এই করো। 2022 সালের সেপ্টেম্বরে উদ্বোধনের পর এর দায়িত্ব বুঝিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই নানা অনিয়ম ও ব্যবস্থাপনা ঘিরে ধরে হাসপাতালটিকে। বাদ যায়নি ফার্মেসিও। ফার্মেসির নাম হসপিটাল ফার্মেসি। এটি দেখে যে কেউ ভাবতে পারেন যে এটি হয়তো এই প্রকল্পের অধীনে সরকারি কোনো আয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গাটি সহ আরও একটি জায়গা ভাড়া দেওয়া হয়েছে মাত্র 50 ও 100 টাকা বর্গফুটে। আর এই কাজটি পেয়েছেন একজন আদম ব্যবসায়ী। তবে দরপত্র মূল্যায়ন কমিটির দাবি সবই হয়েছে নিয়ম মেনে। নিয়ম কানুন অনুসরণ করে করা হয়েছে এবং ওটিএম ওপেন টেন্ডারিং মেথডের মাধ্যমে করেছে। সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। দরপত্রের ঠিকানা 382 মগবাজার, কিন্তু সেখানে এর অস্তিত্ব নেই। কোথায় গেছিস? স্কাটন রোডে চলে গেছি। পরে মগবাজারে আরেক ঠিকানায় গিয়ে দেখা গেল সেটি আদম ব্যবসার অফিস। অথচ কাজ পাওয়ার শর্ত ছিল থাকতে হবে মডেল ফার্মেসির অন্তত 6টি শাখা। হসপিটাল ফার্মেসিকে কার্যাদেশ দেওয়া হয়েছে 2023-এর 25 জুলাই। তবে তারা 27 দিন পর করেছে ট্রেড লাইসেন্স, আর ড্রাগ লাইসেন্স করা হয়েছে 203 দিন পর। অথচ এসব ছাড়া টেন্ডারে অংশ নেয়ারই কোনো সুযোগ নেই। এখানেই শেষ নয়, জালিয়াতি হয়েছে দর বা মূল্য নির্ধারণের ক্ষেত্রেও। সুপার স্পেশালাইজড হাসপাতালের লেভেল 1-এ সাবা ফুডস নামের এই প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে 431 টাকা বর্গফুট হিসেবে। আর ঠিক পেছনেই হসপিটাল ফার্মেসি ভাড়া পেয়েছে মাত্র 100 টাকা বর্গফুট হিসেবে। উন্মুক্ত এই দরপত্রে অংশ নেয়া 5 প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা গুলশানের তামান্না ফার্মেসি। মাসে ভাড়া 2,40,000, কিন্তু 5 গুণ কমে মাত্র 46,750 টাকায় কাজ দেয়া হয় হসপিটাল ফার্মেসিকে। এতে চুক্তির 3 বছরে 69 লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। বারবার যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করার পর তারা বিভিন্ন রকম তালবাহানা যে হ্যাঁ আপনারাই পাবেন, একটু প্রক্রিয়া আছে, প্রসেস আছে। এক পর্যায়ে বলল যে না, একটু ঝামেলা হয়েছে, রিটেন্ডার হবে। বঙ্গবন্ধু মেডিকেলের সরকারি ফার্মেসির নাম হাসপাতাল ফার্মেসি, আর ব্যক্তি মালিকানাধীন হলেও
সুপার স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি ক্ষেত্রেও দেওয়া হয়েছে একই ধরনের নাম। এটা আসলে হসপিটাল ফার্মেসি নামকরণ করা হয়েছে, একটা আস্থা থাকে যে এটা হসপিটালের একটা হয়তো হসপিটালের প্রতিষ্ঠান, এরকম একটা হয়তো মানুষের মধ্যে ধারণা ক্রিয়েট হয়। আমাদের কোনো ব্রাঞ্চ নেই, হসপিটাল ফার্মেসি একটাই। এছাড়া খাবারের জন্য ভাড়া দেওয়া হয়েছে 3টি ক্যাফেটেরিয়া। এতে বড় শর্ত ছিল এই কাজ পেতে দেশ বিদেশে ক্যাফেটেরিয়া পরিচালনায় থাকতে হবে 15 বছরের অভিজ্ঞতা। অথচ কাজ পাওয়া নুরিশ ল্যাব ট্রেড লাইসেন্সই করেছে গত বছরের 14 জুন। ঢাকায় টোটাল কয়টা ব্রাঞ্চ আপনাদের? না, আমাদের ওরকম ব্রাঞ্চ নেই। আর এই ক্যাফেটেরিয়ার কাজও পেয়েছেন ফার্মেসির কাজ পাওয়া 2 জনের একজন। দরপত্রে দেয়া ঠিকানা বনানীতে গিয়ে দেখা গেল সেটি নির্মাণ প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই তাদের। ওনার কিসের বিজনেস এখানে? কনসালটেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখা আছে সাইনবোর্ড, এটা ইঞ্জিনিয়ারিং। এবার এসব তথ্য নিয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতির কাছে গেলে পাল্টে গেল তার বক্তব্য। কিভাবে সম্ভব? এটিপিসি না, আমাকে একটু চেক করে দেখার সময় দিতে হবে, আমি দেখতে চাই। যারা কাজ পেয়েছে আপনাদের সিদ্ধান্তে পায়নি? এটা চিঠিপত্র সব আমি কমিটির প্রধান হিসেবে আমরা দেখেছি, বাট সিদ্ধান্ত অনেক সময় তো আরও প্রশাসনিক লেভেল থেকে থাকে। অথচ কথা ছিল এখানে হবে বিশ্বমানের একটি ফার্মেসি। রোগীকে কম দামে ওষুধ দিতে তা নেওয়া হবে সরাসরি কোম্পানির কাছ থেকে। তবে এর বদলে ফার্মেসির জায়গা ভাড়া দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপাচার্য শারফুদ্দিন আহমেদের প্রশাসন। ফার্মেসিটার ব্যাপারে আমি অলরেডি ওখানে একটা কমিটি করে দেওয়া আছে, তারা এটা সার্চ আউট করতেছে যে এটা কিভাবে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের ভিতর ফার্মেসি যদি প্রাইভেট পিপুলদের দেওয়া হয় সেখানে অনেকগুলি সমস্যা হয়। ইউনিভার্সিটি যেহেতু সব কিছু আমরা চালাতে পারি, ইনডোর ফার্মেসি এবং আউটডোর ফার্মেসি কেন চালাতে পারবো না? ছিল না ট্রেড লাইসেন্স, ছিল না ড্রাগ লাইসেন্স, ছিল না ফার্মেসির কোনো অস্তিত্বই, নয় সর্বোচ্চ দরদাতাও। যে প্রতিষ্ঠানের টেন্ডারে অংশগ্রহণ করারই কোনো যোগ্যতা ছিল না, সেই প্রতিষ্ঠানই বিশ্বমানের এই হাসপাতালে ফার্মেসি পরিচালনার দায়িত্ব পেয়েছে। কতটা বেপরোয়া হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিচালনায় বসে এতটা অনিয়ম করা যায়। আয়ের টাকা রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ খুলেছে 16টি ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু এটা আমি পছন্দ করতেছি না, এবং আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়েছি যে সুপার স্পেশালিস্টের অ্যাকাউন্ট একটাই হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরাই এখন স্বীকার করছেন যেভাবে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালানো হচ্ছে তাতে তা বিশ্বমানের হওয়া সম্ভব নয়। সুপার স্পেশালিস্টকে যদি আপনি বিশ্বমানের তৈরি করতে চান, বিশ্বমানের মন মানসিকতা লাগবে, বিশ্বমানের নীতি লাগবে, বিশ্বমানের আদর্শ লাগবে, বিশ্বমানের ভিশন লাগবে, তাহলেই আপনি করতে পারবেন। অন্য কোনো ওয়ে নাই, কোনো বিচ্ছিন্ন প্রেসক্রিপশন দিয়ে এটা তৈরি করতে পারবেন না। বঙ্গবন্ধু মেডিকেলের অধীনে হলেও আলাদা প্রতিষ্ঠান হওয়ার কথা সুপার স্পেশালাইজড এই হাসপাতালের। তবে বাস্তবে হয়েছে এর উল্টো। প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিরাই নেই পরিচালনায়। এই যখন অবস্থা, তখন নতুন উপাচার্য বলছেন নতুন করে শুরুর কথা। অতি সত্বর এটা ধাপে ধাপে আমরা এটাকে উদ্বোধন করতে চাই। আমি তো বলতে পারবো না যে আগামী 2 মাস পরে পূর্ণদমে চলবে, এটা স্টেপ বাই স্টেপ নিতে হবে। স্বল্প সুদের ঋণে রাজধানীতে এমন আরও একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল করে দেওয়ার সিদ্ধান্তও চূড়ান্ত করেছিল দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। তবে বর্তমান হাসপাতালটির যাচ্ছে তাই অবস্থায় আটকে গেছে সেই আয়োজন। দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসকের অভাব নেই, অভাব ছিল শুধু বিশ্বমানের চিকিৎসার সব আয়োজন থাকা একটি হাসপাতালের। আর এখানে এটি করতে চেয়েছে সরকার, কিন্তু কিছু মানুষের অসততা আর ভুল নীতির কারণে প্রশ্নের মুখে পড়েছে সরকারের এই অসাধারণ উদ্যোগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।